নমস্কার, ইচ্ছের গল্প কথার নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানালাম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও এখানে বেশ ভালো আছি। আজকে এখন ওই 5টা মতো বাজে, আর আমরা সেজেগুজে বেরিয়ে পড়েছি গণেশ ঠাকুর দেখতে। হ্যাঁ, গণেশ চতুর্থী অনেকদিন আগেই হয়ে গিয়েছে আমাদের দেশে, কিন্তু ওই যে এখানে সমস্ত পুজোই আমরা উইকেন্ডে সেলিব্রেট করি। তো সেই জন্য এই গণেশ চতুর্থীটা 14ই সেপ্টেম্বর আর 15ই সেপ্টেম্বর সেলিব্রেশন হচ্ছে। তো আজকে 14ই সেপ্টেম্বর, আজকে ওই জন্য আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, আর এখন এই যে সেজে গুজে বেরিয়ে পড়েছি গণেশ ঠাকুর দেখতে। পুরো ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমাদের বাড়ি থেকে এই যেখানে গণেশ পুজোটা হচ্ছে, এটা গাড়িতে যেতে সময় লাগবে প্রায় ওই 40 থেকে 50 মিনিট মতো। আজকে তবে জানেন তো, গরম খুব একটা বেশি নেই, আর এখানে যেহেতু আমরা ঠান্ডায় থেকে অভ্যস্ত, তাই অল্প একটু গরম পড়লেই মনে হয় ওরে বাবা কি গরমটাই না পড়েছে। এই যে সিগন্যালের এখানে গাড়িটা দাঁড়ালো, ওই যে দূরে ছোট ছোট তাঁবু দেখতে পাচ্ছেন, ওটাই ওই গণেশ পুজোর মেলা বসেছে। এই গণেশ পুজোর মেলার ইভেন্টটাতে ঢুকতে গেলে $20 করে টিকিট কাটতে হবে। সৌম্য আগেই লাইন দিয়ে টিকিটটা কেটে এনেছিল, আর এখানে ঢোকার জন্য ওরা দুটো গ্রিন কালারের ব্যান্ড দিয়েছিল। এই ব্যান্ডগুলো অবশ্যই হাতে পরতে হবে। মেলাটাতে প্রচুর ভিড় হয়েছিল জানেন। এমনি সময় তো বোঝাই যায় না যে এতজন ভারতীয় আমাদের এখানে আছে, কিন্তু এই মেলাটাতে গিয়ে দেখলাম প্রচুর লোকজন, আর দেখে যেন জানেন তো খুব আনন্দ হচ্ছিল। আসলে দেশের মানুষ দেখতে পেলে কোথাও যেন মনে হয় না না, আমি আমেরিকাতে না, ভারতবর্ষেই আছি। আর তাতে যদি 2-4টে বাংলা কথা শোনা যায়, তাতে কিন্তু ব্যাপারটা একদমই মন্দ হয় না, কি বলুন? তবে এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে ছোট ছোট পসরা সাজিয়ে বসেছিলেন ব্যবসায়ীরা। তবে একটা জিনিস লক্ষ্য করে দেখলাম জানেন, বেশিরভাগ পসরাতেই মহিলা ব্যবসায়ী। ড্রেস বলতে এখানে কিন্তু মলগুলোতে চুড়িদার বা শাড়ি, মানে ওই ভারতীয় যেগুলো ট্র্যাডিশনাল ড্রেস, সেগুলো কিন্তু পাওয়া যায় না। তাই এই মেলাতে বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে নিয়ে ব্যবসায়ীরা বসেছেন। মূলত তারা ভারতবর্ষ থেকেই ওই ট্র্যাডিশনাল ড্রেসগুলো আনিয়ে এখানে ব্যবসা করেন। আর এই যে এত ভিড়, গণেশ ঠাকুরের কাছে আমরা যেতে পারিনি, কারণ ঠাকুরটা একটা স্টেজের উপর হয়েছিল, আর এই স্টেজে চলছিল বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। তাই দূর থেকেই গণেশ ঠাকুরটাকে আমি ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম। দেখে বুঝতে পারছেন যে আমরা ভারতে নয়, সুদূর আমেরিকাতে আছি। চলুন এবার অল্প স্বল্প করে দোকানপাটগুলো ঘুরে ঘুরে দেখি। ঠিক যেরকম আমাদের দেশে ঝুলন মেলায় বা ওই গাজনের মেলায় ছোট ছোট খেলনার দোকান সাজিয়ে বসতো, এইমাত্র যে দোকানটা দেখালাম সেটা সেই রকমই একটা দোকান। আর এখানে এই দিদিটি ওর হাতের আঁকার বিভিন্ন রকমের জিনিস নিয়ে এখানে বসেছে। আঁকাগুলো দেখতে কিন্তু ভারী সুন্দর। অনেকে কিনেও নিয়ে যাচ্ছেন এইগুলো দিয়ে রুম ডেকোরেশন করবেন বলে। চলুন এর পরের যে দোকানটা, সেটা আমাদের মতো মেয়েদের সব থেকে আকর্ষণের জায়গা, মানে ওই হার কানের আর ওই ম্যাচিং ব্লাউজের দোকান। তারপরে যে দোকানটি দেখাচ্ছি, এখানে বিভিন্ন ধরনের ট্র্যাডিশনাল ড্রেস ছিল। এই যে দোকানটি, এখানে জানেন তো $10 থেকে কানের হার পাওয়া যাচ্ছিল, বেশ সুন্দর। কিন্তু ভারতের মতোই সমস্ত কিছু জামা কাপড় এনারা নিয়ে বসলেও তার দাম কিন্তু ছিল আকাশ ছোঁয়া। আর এই দিকে এই যে দোকানটা দেখছেন, আক্কার কালেকশনস বলে, এই দোকানটাতে ঠাকুর ঘর সাজানোর খুব সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে। ওই যে ধারে যে দুটো ফুলের মালা দেখতে পেলেন, ওই রকম দুটো ফুলের মালা আমি কিনে এনেছি আমার ঠাকুর ঘরটাকে সাজাবো বলে। $10 করে নিল, মানে ধরুন ওই ভারতীয় মুদ্রায় 800 টাকা। তবে বেশিরভাগ দোকানই জানেন তো বসেছে আমাদের ওই দেশের হাতিবাগান বা গড়িয়াহাটের মতো বিভিন্ন ধরনের কানের দুল, হার, চুড়ি এসব নিয়ে। মানুষজন কিনছেও বটে। আসলে আমাদের মেয়েদের একটা দুর্বলতা একটা হচ্ছে এই হার কানের দুল। তাই বাড়িতে যতই থাকুক না কেন,
মনে হয় আর দুটো বেশি হলে কিন্তু ব্যাপারটা মন্দ হয় না। শুধু যে শাড়ি গয়না বসেছিল সেটা কিন্তু নয়, এরকম অনেক স্টল বসেছিল যেগুলো বিভিন্ন স্কুল থেকে খোলা হয়েছে। বাচ্চাকে সেই স্কুলে পড়াতে গেলে ঠিক কতদিন আগে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে হবে বা তার নিয়ম কানুন কি সেই সম্পর্কিত বিভিন্ন তথ্য তারা মানুষজনদের দিচ্ছিলেন। এই যে এখানে দেখছেন, এখানে আরো দুটো গণেশ ঠাকুর। আমার মনে হলো কি জানেন, হয়তো অনেকগুলো ব্যবসায়ী সম্প্রদায় একসাথে হয়ে এই ইভেন্টটির আয়োজন করেছেন। এই যে শাড়িগুলো দেখছেন, এগুলো কি সুন্দর দেখতে না? আমার মনে হয় এগুলো রাজস্থানী শাড়ি বা এরকমই কিছু একটা হবে। এই দোকানটিতে তো কিন্তু এই জন্য ভিড়ও বেশ হয়েছে বলুন। এই দেখুন, এইদিকে আরো দুটো গণেশ ঠাকুর। যাই হোক, অনেকক্ষণ মেলা ঘুরে একটু খিদেও পেয়ে গেছে। আসলে বাঙালি তো, বাঙালির পুজো মানেই খাওয়া দাওয়া না হলে ব্যাপারটা ঠিক জমে না। এখন আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি পুজোর প্রসাদের জন্য। এনারা বললেন বেশ কিছুক্ষণের মধ্যেই প্রসাদ চলে আসবে। 5-10 মিনিট লাইনে দাঁড়ানোর পর এই যে ঠেলা গাড়িটা করে প্রসাদ এলো। একবার লাইনটা দেখুন, কত লম্বা একটা লাইন পড়েছে। কত মানুষ অপেক্ষা করে না এই পুজোর একটু প্রসাদ পাওয়ার জন্য। বিশেষত আমাদের মতন যারা বিদেশে থাকে তারা তো অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন পুজোর একটু প্রসাদ পাওয়ার জন্য। প্রসাদে এনারা মিহিদানা দিয়েছিলেন জানেন। আবার আমি তো বর্ধমানের মেয়ে, আমার মিহিদানাটা দেখেই সবার প্রথম আমি যেখানে বড় হয়েছি সেই জায়গার কথাটা মনে পড়ে গেল। স্বাদে অপূর্ব ছিল। আসলে ঠাকুরের প্রসাদ তো, খেলে একটু খেলেই মনে হয় যেন কি অপূর্ব স্বাদ। এই স্বাদ আমি আগে কখনো খাইনি। প্রসাদ খেয়ে এবার দেখতে এলাম এখানে কি কি ইন্ডিয়ান স্টল বসেছে। মূলত সব স্টলই ইন্ডিয়ান খাবারেই ভর্তি। তবে জানেন তো, দেশের মতো খাবার এখানে পাবো এই আশাটা নিয়ে থাকলে কিন্তু চলবে না। কারণ আমাদের দেশে যে স্টাইলে ইন্ডিয়ান খাবার বানানো হয় তা এখানকার থেকে অনেকটাই আলাদা। এই যে এখানে কুল্লার চাই বলে স্টলটা বসেছে, এই স্টলটাতে লাইন ছিল বিশাল লম্বা। আসলে চাটা যে খুব ভালো খেতে ছিল সেরম কিন্তু না, কিন্তু ওই যে মাটির ভাঁড়ে করে চাটা দিচ্ছিল। আসলে কি জানেন তো, ওই মাটির ভাঁড়ের চা এখানে সচরাচর কিন্তু খুব একটা পাওয়া যায় না। মূলত আমরা কাগজের ভাঁড়েই চা খেয়ে থাকি। মোটামুটি আমরাও তার ব্যতিক্রম হইনি। মাটির ভাঁড়ে চা খাওয়ার জন্য আমরাও এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম। 10-15 মিনিট লাইন দেওয়ার পর চাটা হাতে পেলাম। দুটো চায়ের দাম নিল মোটামুটি ধরুন ওই $11 মতো, মানে ভারতীয় মুদ্রায় যা ওই 900 টাকার কাছাকাছি। তারপরেই একটা জায়গায় গিয়ে দেখলাম এরকম গরম গরম জিলাপি ভাজা হচ্ছে। জিলাপিগুলোকে এখানে ভেজে চিনির রসের মধ্যে ডুবিয়ে একদম গরম গরম দেওয়া হচ্ছে। আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম। এখানেও মোটামুটি ওই 10-15 মিনিট মতো লেগে গিয়েছিল। জিলাপির দাম ছিল $5 প্রতি পাউন্ড, মানে ধরুন ওই 450 গ্রাম মতো জিলাপি, যার দাম হলো $5, মানে ভারতীয় মুদ্রায় প্রায় ওই 400 টাকার কাছাকাছি। চারিদিকে প্রচুর কুইজিন বসেছে, আর তার পাশেই ছিল একটা খুব সুন্দর সাউথ ইন্ডিয়ান কুইজিনের স্টল। খুব ভালো ছিল জানেন তো, তবে আমরা ওখানে সেরমভাবে কিছুই খাইনি। তারপরেই এখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম মঞ্চের সামনে। সেখানে খুব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। মানে এখানে যারা অর্গানাইজ করেছেন বা তার আশেপাশে যারা থাকে তাদেরই সমস্ত ছেলে মেয়ে বা সেই সমস্ত মানুষজনই এখানে পারফর্ম করছিল। তবে এই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য কিন্তু আলাদা করে কোনো টিকিট লাগেনি। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। প্রবাসী গণেশ চতুর্থী উদযাপনের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো তা আমাদেরকে লিখে জানান। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তা আমাদেরকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব সেই প্রশ্নগুলির উত্তর দিতে। আমাদের চ্যানেলের এই ব্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থেকে আমাদেরকে আরও উৎসাহিত করুন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। নমস্কার।